হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 18 পেজ নাম্বার 208 ভিডিও পার্ট নাম্বার 16 করব। আজকে আমরা 12 দাগের অঙ্কটি করব। 7 পূর্ণবর্গ সংখ্যা কিনা দেখি। 7কে অর্থাৎ 7কে কোন ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে দেখি। 7কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে দেখি। তাহলে আমরা লিখব 7কে যদি ভাঙি, দেখো 7কে কিন্তু ভাঙানো যাচ্ছে না, কেন কি একটি সংখ্যা 7। তাহলে 7কে যেহেতু ভাঙানো যাচ্ছে না, তাহলে একটি 7 থাকবে। 7 গুণ কোনো কিছু আসছে না, মানে ভেঙে। তাহলে আমরা লিখবো এইভাবে যে সুতরাং 7 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়, যেহেতু এটি বেজোড় সংখ্যা, কেন কি একটাই সংখ্যা আছে। পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে সংখ্যাটিকে অর্থাৎ 7কে যেহেতু বেজোড় সংখ্যা, এখানে জোড় নেই, মানে আরেকটা 7 নেই, তাহলে এই 7 দিয়ে অর্থাৎ 7 দ্বারা ভাগ বা গুণ করলে সংখ্যাটি গুণ বা ভাগ পূর্ণবর্গ সংখ্যা হবে। সংখ্যাটিকে 7 দ্বারা ভাগ বা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা পাব। তাহলে প্রথমে আমরা 7 দিয়ে গুণ করব, প্রথমে ভাগ করব। যেহেতু 7কে ভাঙানো যাচ্ছে না, এখানে দুটো 7 লেখার প্রয়োজন নেই। যেহেতু 7কে ভাঙানো যাচ্ছে না, তাহলে আমরা এই 7কে 7 দ্বারা গুণ করব। তাহলে 7 দ্বারা 7কে গুণ করলে 7 7 49। আচ্ছা, 49 না দেখে আমরা তো পূর্ণ বর্গাকারে দেখাবো। তাহলে দুটো 7, তাহলে এই ক্ষেত্রে আমরা 7-এর বর্গ করব। তাহলে এটা পূর্ণ বর্গ হয়ে গেল। এবং এই 7কে আমরা আবার 7 দিয়ে ভাগ করব। তাহলে 7কে 7 দিয়ে ভাগ করলে পরে 1 পাবো। কেমন করে? 7 দিয়ে 7কে ভাগ করলে 7কে 7, 1 পেলাম। তাহলে লিখব সুতরাং 7 গুণন 7 সমান 49 একটি পূর্ণবর্গ সংখ্যা। এবং 49 পূর্ণবর্গ, কেন কি 7 7 49। 7 ভাগ 7 করলে পরে 1 একটি পূর্ণবর্গ সংখ্যা। এটি আমাদের উত্তর। 1 কেন পূর্ণবর্গ? কারণ দেখো 1 আছে, 1কে আমরা 1 গুণন 1 দেখাতে পারি। আবার গুণ করলে 1 1 গুণ করলে 1ই পাবো।
তাহলে 1কে কিন্তু আমরা পূর্ণবর্গ বলতে পারি। এই জন্য 1 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এরপর আমরা বইয়ের নিয়মটা যদি দেখি কিভাবে করেছে, যে 7 একটি মৌলিক সংখ্যা, তাই এর একটি মৌলিক উৎপাদক আছে, সেটি কি নিজেই 7। কেন 7কে যেহেতু ভাঙানো যাচ্ছে না, তাহলে 7 হচ্ছে একটি মৌলিক উৎপাদক। 7 একটি মৌলিক সংখ্যা, তাই এর একটি মৌলিক উৎপাদক আছে, সেটি হলো 7। যেমন আমি যদি বলি যে 10-এর উৎপাদক কটি, 10-এর উৎপাদক 2টি, 2 দিয়ে 5 দুগুণে 10, কিন্তু 7-এর উৎপাদক তো হচ্ছে না, 1 লেখা না লেখা সমান, তাহলে 7-এর উৎপাদক 7। 7কে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা 7 দিয়ে ভাগ করলে, কেন 7 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু একটি জোড় সংখ্যা, এখানে একটি বেজোড় সংখ্যা আছে, যেই সংখ্যাটি বেজোড় আছে সেই সংখ্যাটি দিয়ে গুণ করতে হয়। নিয়ম এখানে দেখো, কোনো সংখ্যার মৌলিক উৎপাদক বিশ্লেষণে যে মৌলিক উৎপাদকটি বেজোড় সংখ্যক আছে, বেজোড় সংখ্যক যে সংখ্যাটি আছে সেটি দিয়ে গুণ ভাগ করলে ভাগফলটি পূর্ণবর্গ সংখ্যায় পরিণত হয়। তাহলে পূর্ণবর্গ সংখ্যা করতে গেলে বিজোড় সংখ্যা দিয়েই ভাগ বা গুণ করতে হয়। এই যে বিজোড় সংখ্যা, একটা সংখ্যা মানেই বিজোড় সংখ্যা, তাহলে সেই সংখ্যা দিয়ে আমাদের ভাগ করতে হবে। 7কে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা 7 দিয়ে ভাগ করলে আমি দেখিয়ে দিলাম যে কি করে 1 পাবো। 1 একটি পূর্ণবর্গ সংখ্যা, কারণ 1 লিখে আমরা দুটো 1 দিতে পারি গুণ করে। 1-এ 1-এ গুণ করলে আবার 1, যেহেতু দুটো 1, তাহলে 1-এর পূর্ণবর্গ হচ্ছে। যেহেতু বর্গ হচ্ছে, তাহলে তার বর্গমূলও হবে। 1-এর বর্গমূল কত হবে? 1-এর বর্গমূল 1ই হয়। কেমন করে? আবার 1-এর জায়গায় আমরা দুটো 1 লিখি। এবার দুটো 1 মানে কি, সেখানে 1-এর বর্গ করে নিই, তাহলে বর্গর সাথে বর্গমূল কেটে গিয়ে আমরা কত পাবো? 1 পাচ্ছি, কারণ 1-এর বর্গমূল 1। তাহলে 7কে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যায় এবার ভাগ করেছি, এবার গুণ করব। তাহলে 7-এর সাথে 7 গুণ করে সেটা হবে 49। অর্থাৎ 7কে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা 7 দিয়ে ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাই। 7কে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা 7 দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা পাই। এখানে 7 না দিয়ে যদি 5 থাকতো তবুও কিন্তু উত্তরটা এরকম আসতো। তখনও এই যে 5কে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা 5 দিয়ে ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাই, 5কে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা 5 দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা পাই। তাহলে 7, 5, 3 যে সংখ্যাগুলোকে ভাঙানো যায় না সেই সংখ্যাগুলো দিয়ে যদি আমরা করি, তাহলে সেটাই হবে তার, মানে যেই সংখ্যাটি দেওয়া থাকবে, 3 যদি দেওয়া থাকে, 5 যদি দেওয়া থাকে, 11 যদি দেওয়া থাকে, তো সেই সংখ্যা দিয়েই আমাকে গুণ করে আরেকবার ভাগ করে পূর্ণবর্গ সংখ্যায় আসতে হবে। এরপর পরবর্তী পার্ট নাম্বার 17, পেজ নাম্বার 209 করব।